নমস্কার, আমি সোনালী। সোনালীস ডায়েরিতে আজ শুনবেন শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠনঠন কাকা গল্পের অন্তিম পর্ব। গল্পটি শুনতে শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে গল্পের পরবর্তী পর্বগুলো এবং নতুন কোনো গল্প আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গল্পের প্রথম পর্বের শেষে আমরা জেনেছি ঠনঠন কাকার ইংরেজি শেখানোর কথা এবং ধীরে ধীরে সাহেব ওই বাড়িরই একজন হয়ে উঠছিলেন। তারপর কি হলো সেটাই জেনে নেওয়া যাক গল্পের অন্তিম পর্বে। ঠনঠন কাকা আমাদের গায়ে পুরনো হয়ে গেল। রামায়ণ গানের আসরে, কবির আসরে সাহেব গিয়ে বসত সকলের সামনে। করুণ গান শুনে হয়তো খুব হাততালি দিলে হাসি মুখে, এই রকম বুঝত। একখানা মোটা বই বের করে মাঝে মাঝে পড়ত। বাবা বলতেন ওই বইকে বলে বাইবেল, সাহেবদের ধর্মপুস্তক। সন্ধ্যের সময় ডাকত বিনা। দিদি এসে বলতো, কি ঠনঠন কাকা? খাটে দাও। এখনো রান্না হয়নি, মুড়ি দেব? নিয়ে এসো। তেল নো। না, তেল দেব না। গুড় দেব? তেল দেব না। গুড় দাও। এইভাবে 2 বছর কাটলো আমাদের বাড়িতে। তখন সে বেশ বাংলা শিখেছে, এমনকি নিজের নাম বাংলায় লিখত, জেমস থরনটন। আমি বললাম, ও কাকা, ভুল হয়েছে, থরনটন কি, থর্নটন হবে। এই দেখো, একে বলে রেফ, এই বসাও। এবার হলো থর্নটন। নো নো, রেফ অ্যান্ড অল দ্যাট। এই দেখো। বেশ, দেখি। সাহেব লিখল থরনটন। আমার দিকে চেয়ে বললে, ঠিক না, ঠিক না, এই দেখো। ও হ্যাং হো, আমি লিখব না। লিখো না, লোকে বলবে থরনটন। লেট দেম, বলতে দাও। দিলাম। সেবার জ্যৈষ্ঠ মাসের গরমে তাড়াতাড়ি সব আম পেকে গেল। আমি বললাম, ঠনঠন কাকা, আম পেড়ে নিয়ে আসি, চলো পুকুর ধারের বাগান থেকে। আমি সব পাকা আম খাবো। খেও, লগা নিয়ে চলো, আম পাড়তে হবে। কিন্তু আম পাড়তে যাবার আগে পিয়ন এসে একখানা চিঠি আমার হাতে দিয়ে বললে, পড়তে পারো? এ বোধহয় সাহেবের চিঠি। ঠনঠন কাকাকে চিঠিখানা দিলাম। চিঠিখানা পেয়ে হঠাৎ ওর মুখ কেমন হয়ে গেল। সেখানেই খুলে পড়ল। পড়ে কি সব বলতে লাগলো ইংরেজিতে। আর নড়ে না, ওঠেও না। কখনো আপন মনে হাসে, কি বিড়বিড় করে বলে। রাতে বাবার কাছে শুনলাম ঠনঠন কাকা অনেক টাকা পাবে বিলেতে। ওর এক খুঁড়ি না পিসি ছিল, সে মারা গিয়েছে। ও তার সম্পত্তি পেয়েছে। বিলেতের উকিলরা চিঠি লিখেছে। মাসখানেকের মধ্যে ঠনঠন কাকা দেশে চলে গেল। তারপর যে কথাটা বলবার জন্য এই গল্পটার অবতারণা, সেটা এখন বলি। যাবার কিছুদিন আগে ঠনঠন কাকা বাবাকে বললে, আমার তুমি অনেক উপকার করেছ, তোমার একটা উপকার আমি যাবার সময় করব। আমার সঙ্গে এক জায়গায় চলো, রেলে যেতে হবে। বাবা গেলেন। বরাকর নদীর কাছাকাছি কোনো একটা পাহাড়ের তলাকার শালবন আর লাল কাঁকুড়ে মাটির ডাঙা দেখিয়ে সাহেব বলেছিলেন বাবাকে,
সমস্ত বাংলাদেশের কয়লার ক্ষেতের মধ্যে প্রথম শ্রেণীর কয়লা আছে এই জমির তলায়। আমি মাইনিং ইঞ্জিনিয়ার। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কেন আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, কেন এমন অবস্থায় পড়েছিলাম, সে কথা তোমাকে জানাবো সময় মতো। এখন আমার পরামর্শ, এই জমির বন্দোবস্ত নাও কিংবা কেনো। কেউ জানে না এর তলায় কি অমূল্য সম্পদ লুকানো। আমার কথা অবিশ্বাস করো না। একদিন ভেবেছিলাম নিজে আমি এই জমি কিনে নেব বা বন্দোবস্ত নেব, কিন্তু অবস্থার ফেরে তা আমার ঘটল না। তার জন্য দুঃখিত নই। তুমি আমাকে নিজের ঘরে নিজের সহোদর ভাইয়ের মতো স্থান দিয়েছিলে। তার খানিকটা প্রতিদান দিতে পেরে আমি খুশি হয়েছি। আমার কথা শোনো, বড়লোক হয়ে যাবে। বিনার বিয়েতে যৌতুক দিলাম এই জমি। কাউকে এসব কথা বলবে না, ঘুণাক্ষরেও না, তাহলে সব যাবে। বাবা বাড়ি এসে মার গয়না বিক্রি করে টাকা নিয়ে আবার চলে গেলেন বড়াকরে। সন্ধান নিয়ে জানলেন নিকটবর্তী পালন্ডি মৌজার ডিহি পাঁচপুর কাছারির জমিদার গঙ্গারাম মাহাতোর দুয়ানি অংশের জমি ওটা। কলকাতার গৌরমোহন পালদিগর বর্তমান মালিক। গেলেন কলকাতার জমিদারের বাড়ি। গৌরমোহন পালদিগরের নায়েবকে 20 টাকা ঘুষ দিলেন। নায়েব নকশা ও কাগজপত্র দেখে বললে, এ জমি বহুকাল থেকে পতিত, এ আপনি কি করবেন? নায়েবের সুরের মধ্যে যেন সন্দেহের রেশ রয়েছে। বাবার বুক কেঁপে গেল। মনের অগোচরে পাপ নেই। চাষবাস করব। ঘুঘু নায়েব হেসে বললে, সে কি মশাই, পাথুরে ডাঙায় কি চাষ হবে? চাষের জমি হলে এতকাল ও জমি পতিত থাকে। তাছাড়া ওর ত্রিসীমানায় জল নেই, কিসের চাষ করবেন? গরু মহিষ পুষব, চাষ করব, বসবাসও করব, সব রকমই। নায়েব চোখ মিটকি মেরে বললে, আমায় কি দেবেন? কেন গরিবের ওপর জুলুম করবেন? আপনাকে খুশি করব। কত? 100 টাকা। না, ওতে হবে না। 150? না। কত বলুন? 10,000 টাকা। 5 বছর পরে নগদ দিতে হবে না। লেখাপড়া করুন। এরা কলকাতার বড় লোক, এরা কি জানে মশাই? আমি আন্দাজে বুঝেছি। তবে আপনাকে নগদ দিতে হবে না। একটি কর্জনামায় খত রেজিস্ট্রি করা থাকবে, বুঝলেন? যেন আপনি 10,000 টাকা ধার নিলেন আমার কাছ থেকে। সে হবে না। রেজিস্ট্রার টাকা লেনদেন নিজের হাতে করবে। 10,000 টাকা কে দেবে? তার ব্যবস্থা হবে। সব রোগের ওষুধ আছে। জমি রেজিস্ট্রি হয়ে গেল। তবে আমরা জমিদারকেও ফাঁকি দিইনি। এখন সেই জমির আয় বার্ষিক নিট 1.5 লক্ষ টাকা। জমিদারের নাবালক ছেলেকে আমরা 2,000 টাকা ফি বছর দিই। আমাদের যা কিছু দেখছেন সব সেই পালন্ডির কয়লার খনি থেকে। এখন আমাদের 10টা কলিয়ারি, কোনোটাই কিন্তু পালন্ডির মতো নয়। পালন্ডি লক্ষ্মীর ঝাঁপি। থনটন কাকার ছবি দেখবেন? চলুন পাশের ঘরে। না, আসল ছবি বা ফটো নয়, আর্টিস্টকে দিয়ে আঁকিয়েছি। আমি চেহারার বর্ণনা দিয়েছিলাম, অবশ্যই যতটা মনে ছিল। রজনীবাবু গল্প শেষ করলেন। বললেন, চা খান আর একবার। আমি বললাম, সাহেবের আর কোনো খবর পাননি? কিছু না। আমার মনে হয় বিলেতে যাওয়ার পথেই মারা গিয়েছিল।
নইলে অন্তত বিনা দিদির খবর সে নিশ্চয়ই নিত। চলুন থনটন কাকার অয়েল পেন্টিং দেখাই। থনটন কাকা ভাঙা লোহার শানকিতে ভাত খাচ্ছে, এই ছবিটা আঁকিয়েছি। আসুন এই ঘরে। শেষ হলো থনটন কাকা গল্পের অন্তিম পর্ব। গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফিরে আসছি আরেকটি নতুন গল্প নিয়ে সামনের শনিবার। ধন্যবাদ সকলকে।